আমার নাম মঞ্জুশ্রী। আমার বয়স ১৭। আমার বাবা নিখিলেশ আমাকে বিয়ে করতে চান। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমার নিজের বাবা আমাকে বিয়ে করতে চান। এটা শুনে হয়তো আপনারা শিউরে উঠবেন, কিন্তু এর পেছনে একটা কাহিনী আছে। আমরা থাকি আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে। বাবা সেখানে একটি হোটেল চালান। আমার মা নীলা মারা গিয়েছিলেন যখন আমার বয়স ছিল ৪। তখন থেকে বাবাই আমাকে একা মানুষ করেছেন। আমরা দুজন ছাড়া আমাদের আর কেউ নেই। গত মাসে আমরা হাভলক দ্বীপে গিয়েছিলাম বেড়াতে। রাধানগর বিচের সাদা বালির উপর বসে সমুদ্রের দিকে তাকিয়ে বাবা হঠাৎ আমার হাত ধরে বলেছিলেন, মঞ্জুশ্রী, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি আঁতকে উঠেছিলাম। বাবা, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার মেয়ে। বাবা আমার দিকে তাকিয়ে বলেছিলেন, মঞ্জুশ্রী, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু তুমি আমার আসল মেয়ে নওই। আমি হতবাক হয়ে বাবার দিকে তাকিয়েছিলাম। বাবা আমাকে বলেছিলেন, আমি আসলে তার ভাইয়ের মেয়ে। আমার আসল বাবা মা একটি নৌকা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন যখন আমার বয়স ছিল মাত্র ২। বাবা আমাকে দত্তক নিয়েছিলেন। আমাদের রক্তের সম্পর্ক আছে, কিন্তু আমরা বাবা মেয়ে নই। সাদা বালির উপর বসে থাকা অবস্থায় আমার মাথা ঘুরতে লাগল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে বাবা এমন কিছু বলতে পারেন। আমার চোখে জল এসে গেল। তিনি আরও বললেন, মঞ্জু, আমি জানি তুমি এখন বিভ্রান্ত, কিন্তু শোনো। তোমার মায়ের মৃত্যুর পর আমি কাউকে ভালোবাসতে পারিনি, কিন্তু এখন আমি তোমাকে আমি বাবার কথা শেষ হওয়ার আগেই উঠে দাঁড়ালাম। আপনি পাগল হয়ে গেছেন। আমি আমার জীবনে আপনাকে শুধু বাবা হিসেবেই দেখেছি, অন্য কিছু নয়, বলে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম। হোটেলে ফিরে এসে আমি নিজের রুমে নিজেকে বন্ধ করে রাখলাম। অসহ্য যন্ত্রণায় কাটল পুরো রাত। সকালবেলা বাবা আমার দরজায় করাঘাত করলেন। মঞ্জু, প্লিজ দরজা খোলো। আমাদের কথা বলতে হবে। আমি জানতাম দরজা না খুললে তিনি চলে যাবেন না। ধীরে ধীরে আমি দরজা খুললাম। বাবার চোখ লাল, মনে হয় তিনিও সারা রাত ঘুমাননি। মঞ্জু, তিনি আস্তে করে বললেন, আমার একটা কথা শোনো। আমি তোমাকে সবকিছু ব্যাখ্যা করতে চাই। আমি কিছু না বলে শুধু মাথা নাড়লাম। তিনি তখন আমার রুমে ঢুকে বসলেন। মঞ্জু, আসলে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি তোমাকে বিয়ে করতে চাই, এটা বলার আসল কারণ আসলে অন্য কিছু। তোমাকে রক্ষা করতে হবে। আমি বিস্মিত হয়ে তাকালাম। রক্ষা করতে? কিসের থেকে? আমাদের হোটেলে ১ সপ্তাহ আগে যে লোকটা এসেছে, রাজীব সেন, সে আসলে তোমার পিছনে লেগেছে। সে একজন খুনি এবং মানব পাচারকারী। আমি জানি সে কে। সে আসলে ১৭ বছর আগে তোমার আসল বাবা মাকে হত্যা করেছিল। আমি ভয়ে শিউরে উঠলাম। কি? হ্যাঁ, মঞ্জু। সে এখন তোমাকে খুঁজে পেয়েছে। আমাদের দেখা হওয়ার আগে আমি তার সাথে কাজ করতাম। আমি সবকিছু জানতাম, কিন্তু কিছু করতে পারিনি। তোমার মা-বাবা মারা যাওয়ার পর আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। তাই তোমাকে নিয়ে পালিয়ে এসেছিলাম। কিন্তু এখন সে আমাদের খুঁজে বের করেছে। আমার মাথা ঘুরতে লাগল। কিন্তু বিয়ের কথা কেন বললেন? কারণ আমরা যদি বিয়ে করি, তাহলে তোমার নাম পরিবর্তন হবে, আমরা অন্য জায়গা চলে যেতে পারব, এবং সে তোমাকে আর খুঁজে পাবে না। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমরা পুলিশের কাছে যাই না কেন? পুলিশ আমাদের বিশ্বাস করবে না। রাজীব অনেক শক্তিশালী। তার সাথে অনেক রাজনীতিবিদ ও পুলিশ অফিসার জড়িত আছে। আমি তাকে বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু তার চোখে ভয় দেখে আমি বুঝলাম যে সে মিথ্যে বলছে না। আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমাদের এখান থেকে পালাতে হবে। আমি একটা পরিকল্পনা করেছি। সেদিন সন্ধ্যায় বাবা আমাকে বললেন যে তিনি একটি ছোট বোট ব্যবস্থা করেছেন। আমরা রাতে আন্দামান ছেড়ে অন্য একটি দ্বীপে যাব, যার নাম রস দ্বীপ। সেখানে বাবার এক বন্ধু আছে যে আমাদের কিছুদিন লুকিয়ে রাখবে। রাত ১১টার সময় আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। বাবা আমাকে একটি কালো হুডি দিলেন, যাতে কেউ আমাকে চিনতে না পারে। আমরা পোর্ট ব্লেয়ারের একটি নির্জন ঘাটে পৌঁছালাম। সেখানে একটি ছোট্ট বোট আমাদের জন্য অপেক্ষা করছিল। এই বোট আমাদের রস দ্বীপে নিয়ে যাবে, বাবা বললেন। আমরা বোটে উঠলাম। রাতের অন্ধকারে আমরা পোর্ট ব্লেয়ার ছেড়ে সমুদ্রের দিকে যাত্রা শুরু করলাম। আমি পিছনে তাকিয়ে দেখলাম আমাদের হোটেল ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। প্রায় ২ ঘন্টা যাত্রার পর আমরা একটি ছোট দ্বীপের কাছে পৌঁছালাম। কিন্তু এটা রস দ্বীপ ছিল না।
এটা অনেক ছোট আর অন্ধকারে ডুবে আছে। বাবা, এটা কোনো দ্বীপ? আমি জিজ্ঞেস করলাম। এটা ছায়ার দ্বীপ। কেউ এখানে আসে না। আমরা এখানে কিছুদিন থাকব, তারপর রস দ্বীপে যাব। আমরা বোট থেকে নেমে দ্বীপে প্রবেশ করলাম। দ্বীপটি অন্ধকার ও নির্জন। শুধু জঙ্গল আর বালি। বাবা টর্চ জ্বেলে আমাদের পথ দেখাচ্ছিলেন। বাবা, এখানে কোনো বাড়ি আছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এখানে একটি পুরানো বাংলো আছে। ব্রিটিশ আমলে এটি একজন ম্যাজিস্ট্রেটের বাসস্থান ছিল। এখন কেউ এখানে থাকে না। আমরা প্রায় আধা ঘণ্টা হাঁটার পর একটি পুরানো বাংলোর কাছে পৌঁছালাম। বাড়িটি লতাপাতায় ঢাকা, ভাঙাচোরা অবস্থায় আছে। বাবা দরজা খুলতেই ধুলো ও জাল থেকে হাজার হাজার প্রজাপতি উড়ে গেল। কি ভয়ঙ্কর জায়গা, আমি বললাম ভয়ে কাঁপতে কাঁপতে। চিন্তা করো না, মঞ্জু। আমি এই বাড়ি সম্পর্কে জানি। আমরা এখানে কয়েকদিন থাকব, তারপর রস দ্বীপে যাব। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়িটি অনেক বড়, প্রায় 20টি ঘর আছে। বাবা আমাকে একটি ঘরে নিয়ে গেলেন, যেখানে একটি পুরানো খাট ছিল। তুমি এখানে থাকবে, তিনি বললেন। আমি পাশের ঘরে থাকব। চিন্তা করো না, আমি তোমার কাছেই আছি। আমি ঘরে শুয়ে ভাবছিলাম কি অদ্ভুত মোড় নিয়েছে আমার জীবন। দুদিন আগেও আমি একজন সাধারণ কিশোরী ছিলাম, আর এখন আমি একটি অজানা দ্বীপে, একটি ভুতুড়ে বাড়িতে লুকিয়ে আছি, কারণ কেউ আমাকে মারতে চায়। ভোরবেলায় আমার ঘুম ভেঙে গেল একটি অদ্ভুত শব্দে। কেউ যেন কাঁদছে। আমি ভয়ে উঠে বসলাম। শব্দটি আসছিল বাড়ির ভিতর থেকে। আমি বাবাকে ডাকলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। আমি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে দেখলাম বাবার ঘর খালি। আমি ভয়ে কাঁপতে লাগলাম। আবার সেই কান্নার শব্দ। এবার আমি বুঝতে পারলাম শব্দটি আসছে বাড়ির পিছন দিক থেকে। সাহস করে আমি বাড়ির পিছনের দিকে গেলাম। সেখানে একটি বড় বাগান ছিল, যেখানে অনেক ফুল ও ফলের গাছ ছিল। আর সেখানে একটি পুরানো বেঞ্চে বসে আমি দেখলাম একজন মহিলাকে। মহিলাটি আমার দিকে পিছন ফিরে বসেছিলেন, আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না। তিনি একটি সাদা শাড়ি পরেছিলেন এবং তার লম্বা কালো চুল তার পিঠ পর্যন্ত নেমে এসেছিল। হ্যালো, আমি ডাকলাম, ভয়ে কাঁপতে কাঁপতে। মহিলাটি আস্তে করে ঘুরে তাকালেন আমার দিকে। আমি চিৎকার করে উঠলাম। কারণ মহিলাটির মুখ ছিল না, শুধু একটি ফাঁকা জায়গা। আমি সেখান থেকে দৌড়ে পালালাম এবং বাড়ির ভিতরে ঢুকে গেলাম। আমি চিৎকার করে বাবাকে ডাকতে লাগলাম। বাবা, বাবা, কোথায় আপনি? কিন্তু কোনো উত্তর নেই। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির সব ঘর খুঁজে দেখলাম, কিন্তু বাবাকে কোথাও পেলাম না। আমি বাড়ির বাইরে গিয়ে দেখলাম সেই বাগান এখন খালি। সেই মহিলা কোথাও নেই। আমি কি স্বপ্ন দেখছিলাম? আমি ভাবলাম হয়তো বাবা সমুদ্র তীরে গেছেন। আমি দ্বীপের সেই দিকে যেতে শুরু করলাম, যেখানে আমরা গতরাতে এসেছিলাম। সমুদ্র তীরে পৌঁছে আমি দেখলাম আমাদের বোট সেখানে নেই। আমি চারপাশে তাকালাম, কিন্তু বোট কোথাও দেখতে পেলাম না। আমার হৃদয় ধুকপুক করতে লাগল। আমি আবার বাবাকে ডাকলাম, বাবা, বাবা। তখনই আমি লক্ষ্য করলাম সমুদ্র তীরে একটি কাগজ পড়ে আছে, একটি পাথর দিয়ে চাপা দেওয়া। আমি কাগজটি তুলে নিলাম। এটি একটি চিঠি, বাবার হাতের লেখা। প্রিয় মঞ্জু, আমি জানি তুমি ক্ষুব্ধ হবে, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি, তোমার নিরাপত্তার জন্য। আমি বোট নিয়ে চলে যাচ্ছি, যাতে রাজীব মনে করে যে আমরা বোটে করে অন্য কোথাও পালিয়ে গেছি। আমি তাকে আমার পিছনে লাগাব, যাতে সে তোমার কাছে না আসে। চিন্তা করো না, আমি তোমাকে এখানে ফেলে যাচ্ছি না। এই দ্বীপে রামচন্দ্র নামে একজন মাছ ধরা লোক থাকে। সে প্রতি সপ্তাহে এই দ্বীপে আসে। আমি তাকে জানি। তুমি তার কাছে যাও, সে তোমাকে সাহায্য করবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে ফিরে আসব। তোমাকে ভালোবাসি। আমি চিঠিটি পড়ে শিউরে উঠলাম। বাবা আমাকে এই অদ্ভুত দ্বীপে একা ফেলে চলে গেছেন? আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু আমার কাছে আর কোনো বিকল্প ছিল না। আমি বাড়িতে ফিরে যাওয়া ছাড়া আর কিছু করতে পারতাম না। আমি বাড়িতে ফিরে এসে দেখলাম বাবা কিছু খাবার ও জল রেখে গেছেন। সেগুলো খেয়ে আমি একটু শক্তি পেলাম। সারাদিন আমি বাড়ির ভিতরে অপেক্ষা করলাম কোনো শব্দ বা সেই মহিলার জন্য। কিন্তু কিছুই হল না। সন্ধ্যা নামার সাথে সাথে আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমি ক্লান্ত ছিলাম, ভয়ে ও দুশ্চিন্তায়। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল একটি শব্দে।
আমি উঠে বসলাম এবং আতঙ্কে চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু কেউ আমার মুখ চেপে ধরল। চুপ! চিৎকার করো না, একটি কণ্ঠ বলল আস্তে করে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। সেই ব্যক্তি আস্তে করে আমার মুখ থেকে হাত সরিয়ে নিল। আমি তোমাকে আঘাত করব না, সে বলল। আমি রাধিকা। আমি এই দ্বীপে থাকি। আমি টর্চ জ্বালিয়ে দেখলাম সে একটি মেয়ে, প্রায় আমার বয়সী। তার গায়ের রং তামাটে, চুল কালো এবং চোখ বড়বড়। তুমি কে? তুমি এখানে কি করছো? আমি জিজ্ঞেস করলাম। আমি বললাম না। আমি রাধিকা। আমি এই দ্বীপে থাকি। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। সাহায্য? তুমি কি সেই মাছ ধরা লোকের কথা বলছ? রামচন্দ্র? রাধিকা হাসল। না, রামচন্দ্র আমার বাবা। আমি তোমাকে দেখেছিলাম যখন তুমি সমুদ্র তীরে ছিলে। আমি বাবাকে বলেছি তোমার কথা। আমরা তোমাকে সাহায্য করতে চাই। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি একা নই এই দ্বীপে। এটা একটা রিলিফ ছিল। তোমার বাবা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তিনি বাড়িতে আছেন। আমাদের বাড়ি এই দ্বীপের অন্য পাশে। এসো, আমি তোমাকে নিয়ে যাব। আমি রাধিকার সাথে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। রাতে দ্বীপটি আরও ভয়ঙ্কর লাগছিল। চারপাশে শুধু জঙ্গল আর অন্ধকার। আমরা প্রায় আধা ঘণ্টা হাঁটার পর একটি ছোট কুটিরে পৌঁছালাম। এটি একটি সাধারণ বাড়ি, বাঁশ ও খড় দিয়ে তৈরি। রাধিকা দরজা খুলতেই আমি দেখলাম একজন বয়স্ক লোক বসে আছেন। তিনি প্রায় 60 বছর বয়সী, দাড়িগোঁফ পাকা এবং গায়ের রং কালো। বাবা, এই সেই মেয়ে যার কথা আমি আপনাকে বলেছিলাম, রাধিকা বলল। রামচন্দ্র আমার দিকে তাকিয়ে হাসলেন। স্বাগতম, মা। আমি রামচন্দ্র। তুমি এখানে নিরাপদ আছো? আমি তাকে ধন্যবাদ জানালাম। তারপর আমি তাদের বললাম আমার গল্প, কিভাবে আমি এই দ্বীপে এসেছি এবং কেন আমার বাবা আমাকে এখানে রেখে গেছেন। রামচন্দ্র গম্ভীর হয়ে গেলেন। তো তুমি নিখিলেশের মেয়ে? আমি তাকে চিনি। সে প্রায় এই দ্বীপে আসে। আপনি তাকে চেনেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি তাকে চিনি। সে আমার কাছ থেকে মাছ কেনে তার হোটেলের জন্য। কিন্তু মঞ্জু? তিনি আমার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালেন। তোমার বাবা তোমাকে সব সত্য বলেনি? আমি তার দিকে তাকালাম, বিস্মিত হয়ে। কি মানে? রাজীব সেন সম্পর্কে যা বলেছে তা সত্য নয়। রাজীব সেন কোনো খুনি বা মানব পাচারকারী নয়। সে একজন সিবিআই অফিসার। আমার মাথা ঘুরতে লাগল। সিবিআই অফিসার? কিন্তু বাবা বলেছিলেন। তোমার বাবা মিথ্যা বলেছে। রামচন্দ্র আমার কথা শেষ করলেন। নিখিলেশ এবং রাজীব একসাথে কলেজে পড়াশোনা করেছিল। তারপর রাজীব সিবিআইয়ে যোগ দেয়া আর নিখিলেশ ব্যবসা শুরু করে। কিন্তু নিখিলেশ শুধু হোটেল চালায় না। তাহলে সে কি করে? আমি জিজ্ঞেস করলাম, ভয়ে কাঁপতে কাঁপতে। সে ড্রাগ পাচার করে, রামচন্দ্র বললেন। সে তার হোটেলকে একটি কভার হিসেবে ব্যবহার করে। আন্দামান থেকে মিয়ানমার এবং মালয়েশিয়া পর্যন্ত তার একটি বড় নেটওয়ার্ক আছে। রাজীব গত 2 বছর ধরে তার পিছনে লেগেছে। এবং এখন সে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছে নিখিলেশের বিরুদ্ধে মামলা করার জন্য। আমি অবাক হয়ে রামচন্দ্রের দিকে তাকালাম। আপনি কিভাবে এসব জানেন? আমি শুধু একজন মাছ ধরা মানুষ নই, মা, তিনি হাসলেন। আমি আসলে একজন সাবেক পুলিশ অফিসার, যে এখন গোয়েন্দা হিসেবে কাজ করে। আমি রাজীবের সহকর্মী। এসব তথ্য আমার পক্ষে সহজে গ্রহণ করা কঠিন ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বাবা একজন ড্রাগ পাচারকারী। কিন্তু বাবা বলেছিলেন আমি তার আসল মেয়ে নই। আমি তার ভাইজের মেয়ে। রামচন্দ্র মাথা নাড়লেন। না, মঞ্জু। তুমি তার আসল মেয়ে। কিন্তু তোমার মা তোমার জন্মের সময় মারা যাননি। তিনি মারা গেছিলেন 4 বছর আগে একটি কার দুর্ঘটনা, যা ঘটিয়েছিল নিখিলেশ নিজেই। আমি আঁতকে উঠলাম। কি? হ্যাঁ, তোমার মা নীলা জানতে পেরেছিলেন নিখিলেশের অবৈধ কার্যকলাপ সম্পর্কে এবং তিনি পুলিশে খবর দিতে যাচ্ছিলেন। নিখিলেশ তাকে থামাতে চেয়েছিল কিন্তু সে পারেনি। তখন সে তোমার মায়ের গাড়িতে টেম্পারিং করে। একটি দুর্ঘটনা ঘটে এবং তোমার মা মারা যান। আমার চোখে অশ্রু আসতে লাগল। এটা সত্য হতে পারে না। আমি জানি এটা শোনা কঠিন, রাধিকা আমার হাত ধরে বলল। কিন্তু এটাই সত্য। আমি এক মুহূর্তের জন্য চুপ করে রইলাম। আমার জীবন যেন ওলটপালট হয়ে গেছে।
আমি যাকে চিনতাম সে আসলে একজন অপরাধী, একজন খুনি। তাহলে এখন আমি কি করব? আমি জিজ্ঞেস করলাম। নিখিলেশ হয়তো ফিরে আসবে তোমাকে নিতে, রামচন্দ্র বললেন। আমাদের তোমাকে এখান থেকে সরিয়ে নিতে হবে। আমি এখনই রাজীবকে খবর দেব। সে একটি দল পাঠাবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। সেই রাতে আমি রাধিকার ঘরে শুয়ে ভাবছিলাম আমার জীবন সম্পর্কে। আমি কত কিছু জানতাম না। আমি ভাবছিলাম, আমার বাবা কি সত্যিই আমার মাকে মেরেছিল? আমি কি কখনো আসল সত্য জানতে পারব? পরের দিন সকালে রামচন্দ্র আমাকে ডেকে তুললেন। মঞ্জু, উঠো। আমাদের যেতে হবে। রাজীব একটি হেলিকপ্টার পাঠিয়েছে। তারা 1 ঘন্টার মধ্যে এখানে পৌঁছাবে। আমি উঠে তৈরি হলাম। রাধিকা আমাকে কিছু জামাকাপড় দিল, কারণ আমার সাথে কিছুই ছিল না। আমরা বাড়ি থেকে বেরিয়ে দ্বীপের উত্তর দিকে যেতে শুরু করলাম, যেখানে একটি ছোট খোলা জায়গা ছিল যেখানে হেলিকপ্টার নামতে পারে। হঠাৎ করে আমরা একটি গুলির শব্দ শুনলাম। রামচন্দ্র আমাদের মাটিতে শুয়ে পড়তে বললেন। কি হচ্ছে? আমি জিজ্ঞেস করলাম, ভয়ে কাঁপতে কাঁপতে। মনে হয় নিখিলেশ ফিরে এসেছে, রামচন্দ্র বললেন। রাধিকা, তুমি মঞ্জুকে নিয়ে এখান থেকে পালাও। গুহায় যাও। আমি তাদের আটকাবো। রাধিকা আমার হাত ধরে টেনে নিয়ে গেল। আমরা জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে লাগলাম। আমি পিছনে আরও কয়েকটি গুলির শব্দ শুনতে পেলাম। আমার চোখে অশ্রু আসতে লাগল। আমি ভাবছিলাম রামচন্দ্রের কি হবে। আমরা প্রায় 10 মিনিট দৌড়ানোর পর একটি পাহাড়ের কাছে পৌঁছালাম। পাহাড়ের গায়ে ছিল একটি গুহার মুখ। এখানে আমরা নিরাপদ থাকব, রাধিকা বলল। এই গুহা অনেক গভীর। আমরা এখানে লুকিয়ে থাকব যতক্ষণ না রাজীব আসে। আমরা গুহার ভিতরে প্রবেশ করলাম। রাধিকার কাছে একটি টর্চ ছিল, যা সে জ্বালিয়ে দিল। গুহাটি অনেক বড় ছিল এবং ভিতরে অনেক পথ ছিল। এই গুহা কি? আমি জিজ্ঞেস করলাম। এটি একটি প্রাচীন গুহা, রাধিকা বলল। ইতিহাসবিদদের মতে এখানে একসময় জারাওয়া উপজাতির লোকেরা থাকত। তারা ব্রিটিশদের থেকে লুকিয়ে থাকত এখানে। আমরা গুহার ভিতরে আরও গভীরে গেলাম। পথে আমরা দেখলাম পাথরের দেয়ালে অনেক চিত্র আঁকা আছে। এগুলো প্রাগৈতিহাসিক চিত্র যা জারাওয়া উপজাতির লোকেরা এঁকেছিল। রাধিকা, তুমি কতদিন ধরে এই দ্বীপে আছো? আমি জিজ্ঞেস করলাম। আমি এখানে জন্মেছি, সে উত্তর দিল। আমার বাবা এখানে 20 বছর ধরে আছেন। তিনি আমার মায়ের সাথে এখানে এসেছিলেন যখন তিনি গোয়েন্দা হিসেবে একটি মিশনে ছিলেন। তারপর তারা এখানেই থেকে গেলেন। আমার মা গত বছর মারা গেছেন বার্ড ফ্লুতে। আমরা প্রায় আধা ঘন্টা গুহার ভিতরে ছিলাম। তারপর আমরা হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম। এটা হয়তো রাজীব, রাধিকা বলল। চলো বাইরে যাই। আমরা গুহা থেকে বেরিয়ে এলাম এবং দেখলাম আকাশে একটি হেলিকপ্টার ঘুরছে। হেলিকপ্টারটি দ্বীপের উত্তর দিকে গেল, যেখানে আমরা যাচ্ছিলাম। চলো আমরা সেখানে যাই, রাধিকা বলল। আমরা আবার জঙ্গলের ভিতর দিয়ে যাত্রা শুরু করলাম। আমি চিন্তা করছিলাম রামচন্দ্রের কথা। আমি আশা করছিলাম তিনি ভালো আছেন। আমরা যখন সেই খোলা জায়গায় পৌঁছালাম, আমরা দেখলাম হেলিকপ্টারটি নেমেছে। এবং সেখানে আমরা দেখলাম রামচন্দ্রকে কিছু লোকের সাথে কথা বলছেন। তিনি ভালো আছেন? রাধিকা দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। আমি ধীরে ধীরে তাদের কাছে গেলাম। মঞ্জু, এই লোকগুলো CBI থেকে এসেছে, রামচন্দ্র বললেন। তারা তোমাকে নিয়ে যাবে। একজন লোক আমার দিকে এগিয়ে এলেন। তিনি প্রায় 40 বছর বয়সী, লম্বা এবং গম্ভীর চেহারার। মঞ্জুশ্রী? আমি রাজীব সেন, CBI থেকে। আমরা তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। আমি তাকে ধন্যবাদ জানালাম। তারপর আমি রামচন্দ্র ও রাধিকার দিকে তাকালাম। আপনারা আমার জন্য যা করেছেন তার জন্য ধন্যবাদ। রাধিকা আমাকে জড়িয়ে ধরল। আমরা আবার দেখা করব, মঞ্জু। আমি জানি। আমি হেলিকপ্টারে উঠলাম রাজীব ও অন্য CBI অফিসারদের সাথে। আমরা উড়ে যাওয়ার সময় আমি দেখলাম রামচন্দ্র ও রাধিকা আমাদের হাত নেড়ে বিদায় জানাচ্ছে। হেলিকপ্টারে রাজীব আমাকে বললেন যে তারা নিখিলেশকে খুঁজছে। তিনি আমাকে বললেন যে আমি কলকাতার একটি সুরক্ষিত বাড়িতে থাকব যতদিন না এই কেস শেষ হয়। কিন্তু আমি কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমার বাবাগু। আমি কথা শেষ করতে পারলাম না। চিন্তা করো না, মঞ্জু, রাজীব আমার কাঁধে হাত রেখে বললেন। আমরা তোমার যত্ন নেব। আমার স্ত্রী অঞ্জলি তোমার সাথে থাকবে।
সে একজন সাইকোলজিস্ট যে তোমাকে এই কঠিন সময় পার করতে সাহায্য করবে। সিকিম পাহাড়ে একটি ছোট শহরে একটি সুন্দর কুটিরে আমার নতুন জীবন শুরু হল। অঞ্জলি আমার খুব যত্ন নিত। সে আমাকে মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করল। ধীরে ধীরে আমি আমার অতীত মেনে নিতে শিখলাম এবং ভবিষ্যতের দিকে তাকাতে শিখলাম। 6 মাস পর আমরা খবর পেলাম যে নিখিলেশকে গ্রেফতার করা হয়েছে মিয়ানমারে। তাকে ভারতে ফেরত আনা হয়েছিল এবং তার বিচার শুরু হয়েছিল। একদিন রাজীব আমাকে দেখতে এলেন। তিনি আমাকে বললেন যে নিখিলেশ স্বীকার করেছে সে আমার মাকে হত্যা করেছে। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঞ্জু, আমি তোমার জন্য একটি খবর এনেছি, রাজীব বললেন। তোমার মামামামি এসেছেন তোমাকে দেখতে। তারা জানতেন না তুমি কোথায় আছো। এখন তারা তোমাকে তাদের সাথে নিয়ে যেতে চান। আমি অবাক হয়ে তাকালাম। আমার মামামামি? হ্যাঁ, তোমার মায়ের ভাই ও তার স্ত্রী। তারা কলকাতায় থাকেন। তারা তোমাকে খুঁজছিলেন বহুদিন ধরে। আমি সেদিনই আমার মামামামির সাথে দেখা করলাম। তারা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তারা আমাকে বললেন যে তারা আমাকে খুঁজছিলেন, কিন্তু নিখিলেশ তাদের থেকে আমাকে লুকিয়ে রেখেছিল। আমি তাদের সাথে কলকাতায় চলে গেলাম। তাদের একটি সুন্দর বাড়ি ছিল এবং তাদের একটি মেয়ে ছিল, প্রিয়া, যে আমার চেয়ে 2 বছরের ছোট। আমার নতুন জীবন শুরু হল। আমি আবার স্কুলে যেতে শুরু করলাম। আমি নতুন বন্ধু পেলাম। আমি একটি নতুন পরিবার পেলাম যারা আমাকে ভালোবাসে। 1 বছর পর আমি একটি চিঠি পেলাম ছায়াদ্বীপ থেকে। এটি ছিল রাধিকার চিঠি। সে লিখেছিল যে সে ও তার বাবা ভালো আছেন। সে লিখেছিল যে সে আমাকে মিস করে এবং আশা করে আমরা আবার দেখা করব। আমি তাকে একটি চিঠি লিখলাম, তাকে আমার নতুন জীবন সম্পর্কে জানিয়ে। আমি তাকে লিখলাম যে আমি কতটা পরিবর্তন হয়েছি এবং কতটা শক্তিশালী হয়েছি। এখন 3 বছর পর আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমি আইন পড়াশোনা করছি কারণ আমি একজন অ্যাডভোকেট হতে চাই যে অন্যদের সাহায্য করবে। আমি প্রায় ছায়াদ্বীপের কথা ভাবি, যেখানে আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছিল। আমি ভাবি রাধিকা ও রামচন্দ্রের কথা যারা আমাকে রক্ষা করেছিল। এবং আমি ভাবি আমার নিজের কথা, সেই ভীতু মেয়েটির কথা যে এখন একজন সাহসী, আত্মবিশ্বাসী মহিলা। আমি জানি আমার জীবনে আরও অনেক অধ্যায় আছে যা আমি লিখব। আমি জানি আমার কাহিনী এখনও শেষ হয়নি। আর সেই বিশাল সমুদ্রের ওপারে আন্দামান দ্বীপপুঞ্জে একটি ছোট দ্বীপ আছে যার নাম ছায়াদ্বীপ। সেখানে একটি পুরানো বাংলো আছে যেখানে অনেক রহস্য লুকিয়ে আছে। এবং সেখানে কখনো কখনো মাঝরাতে একজন মহিলাকে দেখা যায়, একটি সাদা শাড়ি পরে, যার কোনো মুখ নেই। কিন্তু আমি জানি সেই মহিলা আসলে আমার মা, যে এখনও আমার উপর নজর রাখছে, এমনকি মৃত্যুর পরেও। যখনই আমি সমুদ্রের দিকে তাকাই আমি তার উপস্থিতি অনুভব করি। এবং আমি জানি আমি কখনই একা নই। এই ছিল আমার গল্প, ছায়াদ্বীপের রহস্য। একটি গল্প পরিবার, প্রেম, বিশ্বাসঘাতকতা এবং শেষ পর্যন্ত মুক্তির।